গল্প হার, নারায়ণ গঙ্গোপাধ্যায়। লোহার ফটকের ওপারে দুটো করাল দর্শন কুকুর। যে দৃষ্টিতে তারা আমার দিকে তাকাচ্ছিল সেটা বন্ধুত্ববাচক নয়। এক পা এগিয়ে আবার 3 পা পিছিয়ে গেলাম। ফটকের বাইরে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। ফিরে যাব? শ্যামবাজার থেকে এত দূর পয়সা খরচ করে এসে দুটো কুকুরের সঙ্গে দেখা করেই ফিরে যাব। রায়বাহাদুর H.L. চ্যাটার্জি ইন তো বটে, কিন্তু ডাকি কাকে? দারোয়ানের ঘরটা বন্ধ। ওদিকে বাগানের এক পাশে যেখানে চমৎকার গ্র্যান্ডিফ্লোরা ফুটেছে, একটা মালি ঝাঁঝরি হাতে সেখানে কি যেন কাজ করছিল। আমাকে একবারও তার চোখে পড়েছিল কিনা জানি না, না পড়াটাই স্বাভাবিক। কিন্তু কি করি, চাকরির উমেদার, বহু কষ্টে পরিচয়পত্র মিলেছে, একখানা পিতৃবন্ধু বলে কথাও শুনেছিলাম। রায়বাহাদুর একটা কলমের খোঁচা দিয়ে দিলেই হয়ে যেতে পারে চাকরিটা। কাজেই এক সময় আমাকে দেখে হয়তো কারো কৌতূহল উদ্রিক্ত হয়ে উঠবে। আপাতত সেই শুভ মুহূর্তেরই প্রতীক্ষা করা যাক। গেটের সামনে পায়চারি শুরু করে দিলাম। প্রসারিত রাসবিহারী অ্যাভিনিউ, মোটর, ট্রাম, মানুষের অবিচ্ছিন্ন স্রোতধারা, মাথার উপর অ্যারোপ্লেনের শব্দ, জাপানি দস্যুর আক্রমণ পাহারা দিচ্ছে। দি লায়ন হ্যাজ উইংস। গর্র। পেছনে ক্রুদ্ধ গর্জন। চমকে তাকিয়ে দেখি একটা মহাকায় কুকুর চলে এসেছে একেবারে গেট পর্যন্ত, আর লোহার ভেতর দিয়ে বাইরে বের করে দিচ্ছে ভোঁতা সিক্ত নাকটা। চোখ দুটোতে সোনালি আগুন জ্বলজ্বল করছে, ঝোঁকে উঠেছে দুটো নতুন গিনির মতো। কয়েকটা হিংস্র দন্ত বিকাশ করে আবার বললে গর্র। লক্ষণ সুবিধের নয়। সকটং পঞ্চহস্তেন। শাস্ত্রকারেরা বোধহয় কুকুরের মহিমা টের পাননি তখনও। গেটের সামনে থেকে আরও 2 পা সরে এলাম। আশা ছাড়তে পারছি না, উমেদারের আশা অন্তত। একটু দূরে মনোহর পুকুর পার্ক। আপাতত মনোহর নয়, বুভুক্ষুর কলোনি বসেছে সেখানে। নগরীর নির্মল স্ফটিক জলে জোয়ারের টানে ভেসে আসা এক রাশ দুর্গন্ধ আবর্জনা। চিৎকার করছে, কলহ করছে, পরস্পরের মাথা থেকে উকুন বাজছে। জানোয়ারের মতো ঝুঁকে পড়ে কালো জিভ দিয়ে খাচ্ছে হাইড্রেন্টের ময়লা জল। সহানুভূতি আসে না, বেদনা আসে না, শুধু একটা অহেতুক আশঙ্কায় মনটা শিউরে ওঠে শিরশির করে। দেশ জোড়া ক্ষুধা যেন মা কালীর মতো রসনা মেলে দিয়েছে। এ ক্ষুধার আগুন কবে নিভবে কে জানে। এক মুঠো ভাত আর এক খাবলা বাজরাই কি যথেষ্ট এর পক্ষে? অথবা আরও বেশি, এমনকি রাসবিহারী অ্যাভিনিউয়ের এই ছবির মতো বাড়িগুলো পর্যন্ত? বাতাসে একটা গন্ধের তরঙ্গ এলো। না, বুভুক্ষুদের নোংরা গন্ধ নয়, গ্র্যান্ডিফ্লোরার উগ্র মধুর এক ঝলক সুরভি। অ্যাসফল্টের চওড়া রাস্তা, কালো মার্বেল বাঁধানো সিঁড়ি, রঙিন কাঁচ দেওয়া জানালায় সিল্কের পর্দা, চীনামাটির টবে কম্পমান অর্কিড। কাকে চাই আপনার? মিষ্টি মধুর কণ্ঠ, ম্যাগনোলিয়ার গন্ধের সঙ্গে যেন তার মিল আছে। তাকিয়ে দেখি গেটের ওপারে কোথা থেকে একটি ষোড়শী এসে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সমুজ্জ্বল দীর্ঘকায়া এটি গৌরঙ্গী মেয়ে, ট্রাউজার পরা, সঙ্গে ছোট একটি সাইকেল। আবার প্রশ্ন হলো, কি দরকার? এই চুপ। গর্জন বন্ধ করে শান্ত হয়ে দাঁড়ালো কুকুরটা। মেয়েটির মুখের দিকে মুখ তুলে প্রাসাদাকাঙ্ক্ষীর মতো লুব্ধভাবে লেজ নাড়তে লাগলো। ভীত শুকনো গলায় বললাম, রায়বাহাদুর আছেন? বাবা? হ্যাঁ, আছেন বই কি। একটু দেখা করা সম্ভব হবে? আসুন। লোহার ফটক খুলে গেল। অ্যাসফেন্টের রাস্তা এবার বিস্তৃত আমন্ত্রণ।
উজ্জ্বল মসৃণ পথ আমার তালি দেওয়া জুতোটার চাইতে অনেক বেশি পরিষ্কার। সবুজ পর্দা সরিয়ে ভেতরে কার্পেটে পা দিলাম। নীল রঙের একটা স্নিগ্ধ আলোয় ঘরটা আচ্ছন্ন হয়ে আছে। সেটির ওপর পা তুলে আধশোয়া অবস্থায় এক ভদ্রলোক কি পড়ছিলেন। আমাকে ঘরে ঢুকতে দেখেই উঠে বসলেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হলো। ভদ্রলোক বললেন, কি দরকার? স্পন্দিত বুকে পরিচয়পত্রখানা বাড়িয়ে দিয়ে আসন নিলাম। রায়বাহাদুর খামখানা খুলে মনোনিবেশ করলেন চিঠিতে, আর আমি মাঝে মাঝে ভীরু দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলাম। ভারী গোল একখানা মুখ, টকটকে ফর্সা ত্বকের ভেতর দিয়ে রক্তকণিকা বাইরে ফুটে বেরিয়ে পড়ছে। ব্লাড প্রেশার কথাটার ডাক্তারি সংজ্ঞা জানি না, কিন্তু কথাটার বাংলা অর্থ যদি রক্তাধিক্য হয় তাহলে ভদ্রলোক নিশ্চয় ব্লাড প্রেশারে ভুগছেন। নিঃশব্দ কয়েকটি মুহূর্ত। কোথায় একটি ঘড়ি টিকটিক করছে। হাওয়ায় উঠছে রায়বাহাদুরের কিমানোর হাতাটা। বাঁ হাতের অনামিকায় অমন জলজল করছে কি ওটা? হীরাই নিশ্চয়। চিঠি পড়া শেষ করে রায়বাহাদুর আমার মুখের দিকে তাকালেন। চোখের দৃষ্টি শান্ত আর উদার। অচেতন মন থেকে কেমন একটা আশ্বাস যেন মাথা চারা দিয়ে উঠল। হয়তো হয়েও যেতে পারে চাকরিটা। প্রমথের ছেলে তুমি? আরে তাহলে তো তুমি আমার নিজের লোক। তোমার বাবা আর আমি ফরিদপুরে ঈশান স্কুলে একসঙ্গে পড়েছিলাম। প্রমথ? ও, হি ওয়াজ এ নাইস বয়। আমি বিনয়ে মাথা নত করে রইলাম। তোমার বাবা যখন রেজিগনেশন দেয় সে খবর আমি পেয়েছিলাম। ছোটবেলা থেকেই ও স্পিরিটেড, অন্যায় কখনো সইতে পারত না, নইলে এত সহজে অমন চাকরি ছেড়ে দিলে। অ্যান এক্সেপশনাল বয় হি ওয়াজ। নিরুত্তর হয়ে থাকা ছাড়া আর কি করা যায়? পিতৃ প্রশংসায় বিনীত হয়ে থাকাই উচিত ভক্ত সন্তানের। তারপর চাকরি পাচ্ছ না যুদ্ধের বাজারে? এমএ পাশ করে কেরানিগিরির উমিদারি করছো? বি এ ম্যান ইয়াং ফ্রেন্ড, বেরিয়ে পড়ো অ্যাডভেঞ্চারে। চাকরি নাও অ্যাক্টিভ সার্ভিসে, ভিড়ে পড়ো নেভিতে। বললাম, নানা রকম অসুবিধে আছে, অনেককে দেখাশোনা করতে হয়, তাছাড়া একটা অনিশ্চিত অবস্থার মধ্যে। অনিশ্চিত? তীক্ষ্ণ হয়ে উঠল রায়বাহাদুরের দৃষ্টি। জীবনটাই তো অনিশ্চিত হে ছোকরা। আমিও একদিন নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম অনিশ্চয়তার মধ্যে। সিঙ্গাপুরে কাটিয়েছি 10 বৎসর। ভেসে গেছি হাওয়াই, ম্যানিলা, তাহিতি, ফিলিপাইন, মিকাদোর দেশ জাপানে। পৃথিবীটাতে চোখ মেলে না দেখলে বাঁচবার অর্থই নেই কোনো। তা বটে, আমি ক্লিষ্টভাবে হাসলাম। রায়বাহাদুরের কথাগুলো ভালো, অত্যন্ত মূল্যবান। অ্যাডভেঞ্চার নেই বললেই তো বাঙালির সমস্ত প্রতিভা ব্যর্থ হয়ে গেল। কিন্তু ভালো কথা জানলেই কি ভালো হওয়া যায়? যুদ্ধকে ভয় করি আমি। সাইরেনের শব্দেই আমার বুকের ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। এই বোটা বিঘ্নিত ফেনেল সমুদ্রে নিরুদ্দেশ যাত্রা আমাকে কবি কল্পনায় উদ্বুদ্ধ করে তোলে না। তাছাড়া পৈতৃক অর্থে প্রশান্ত মহাসাগরের স্বপ্নরাজ্যে ভেসে বেড়ানো আর বোমারু ঈগলের মৃত্যুচঞ্চুর তলায় দূরবীনের শানিত চোখ মেলে অ্যান্টি এয়ারক্রাফট নিয়ে প্রতীক্ষা করা, আমার সন্দেহ হয় এই দুটোর মধ্যে অনেকখানি অসঙ্গত ব্যবধান আছে। পাইপে আগুন ধরিয়ে রায়বাহাদুর বললেন, কত জায়গাতে ঘুরেছি আমি। হাওয়াইয়ের সেই হুলো হুলো ড্যান্স, স্টিভেনসন ভ্যালেন্টাইনের প্রবাল দ্বীপের দেশ, ফিলিপাইনের জাদুবিদ্যা, বিচিত্র সব কালেকশন আমার। দেখবে? কালেকশন দেখবার মতো মনের অবস্থা নয়। 25 টাকার প্রাইভেট টিউশন আছে একটা, এখনই বেরিয়ে পড়তে হবে সেই উদ্দেশ্যে। কিন্তু পিতৃবন্ধু রায়বাহাদুরকে চটানো চলে না। তার কলমের একটা আঁচড়েই হয়ে যেতে পারে চাকরিটা। উঠে জোরালো একটি ইলেকট্রিকের আলো জ্বাললেন রায়বাহাদুর। তারপর ঘরের এক কোণে একটি লোহার আলমারি খুললেন তিনি। তার ড্রয়ার থেকে বেরিয়ে এলো কালো ভেলভেটের একটা বাক্স। সেটা এনে রাখলেন আমার সামনে। ঢাকনাটা খুলে বললেন, দেখছো? দেখলাম, কিন্তু এ কি কালেকশন! কতগুলো ছোট বড় হাড়ের টুকরো, প্রত্যেকটার সঙ্গে একখানি করে নম্বরের ছোট লেবেল ঝুলছে। আশ্চর্য হয়ে বললাম,
হার নাকি এগুলো? হ্যাঁ, হার বই কি। আমার মুখোমুখি হয়ে বসলেন রায়বাহাদুর। কিন্তু সাধারণ হার নয়, এদের প্রত্যেকের বিস্তৃত পরিচয় আছে, অমানসিক সব গুণ আছে। সমস্ত প্যাসিফিক ঘুরে আমি এদের সংগ্রহ করেছি। কিন্তু 1 মিনিট প্লিজ সুশীমাদার। সুশি ঘরে ঢুকলো, সেই মেয়েটি। ডাকছো বাপি? আমাদের চা। বলছি এখনই। নাচের ভঙ্গিতে সমস্ত তনুদেহটিতে একটা দোলা দিয়ে সুশি বেরিয়ে গেল। রায়বাহাদুর আবার আমার দিকে দৃষ্টি প্রসারিত করলেন। তারপর দামি দুর্লভ একখণ্ড হীরার মতো পরম যত্নে এক টুকরো হাড় তুলে আনলেন বাক্স থেকে। বলতে পারো কিসের হাড় এটা? নিশ্চয় ভয়ানক একটা কিছুর। ভয়ে ভয়ে বললাম, গরিলার। ননসেন্স। রায়বাহাদুর প্রচণ্ড একটা ধমক লাগালেন আমাকে। প্রশান্ত মহাসাগরে গরিলা থাকে, শুনেছ কখনো? এটা রোডিশিয়ানের স্বজাতীয় কোনো আদি মানবের চোয়ালের হাড়। রোডিশিয়ান? হ্যাঁ, রোডিশিয়ান। রায়বাহাদুর সৃষ্ট অপ্রসন্ন হয়ে উঠলেন। রোডিশিয়ানের নাম জানো না? অর্ধেক মানুষ অর্ধেক গরিলা। মাত্র কয়েকশো বছর আগেও পৃথিবীতে অস্তিত্ব ছিল তাদের। বোকার মতো বললাম, আজ্ঞে হ্যাঁ জানি বই কি। অবচেতন মনের কাছে সুরটা যেন বাজল মো সাহেবের মতো। কিন্তু উমেদারি করতে হলে মো সাহেবই তো অপরিহার্য। এটা সেই রোডেশিয়ান ক্লাসের কোনো জীবের হাড়, মানুষেরই বলতে পারো। কোথায় পেয়েছি জানো? মিন্ডানাও দ্বীপে কাটা বাটু বলে জায়গা আছে একটা, তারই কাছাকাছি একটা গায়ের সর্দারের কাছ থেকে এই হাড় আমি কিনেছিলাম। কত দাম দিয়ে কিনেছিলাম বলতে পারবে? ধমক খাওয়ার ভয়ে স্পষ্ট উত্তর দিতে সাহস হলো না। বললাম, অনেক দাম হবে নিশ্চয়। নিশ্চয় 5,000 টাকা। 5,000 টাকা? রায়বাহাদুরের হাতের তেলোয় ওই বস্তুটির দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। ইঞ্চি 3 লম্বা, চ্যাপ্টা আকৃতির, অনেকটা ছুরির ফলার মতো দেখতে। বিবর্ণ হয়ে যাওয়ায় হরিদ্রাভ রং ধরেছে। রায়বাহাদুরের বিকটকায় কুকুরগুলোর নোংরা দাঁতের মতো। খুব বেশি মনে হচ্ছে? মোটেই নয়। এর ইতিহাস শুনলে তুমি। দূর থেকে একটা তীব্র কোলাহলে বাকি কথাগুলো উড়ে গেল মুহূর্তে। বাইরের পথে ট্রামের শব্দ, ঘরের ঘড়িটার টিকটিক করে ছন্দবদ্ধ সুর, ঝংকার সব কিছুকে ছাড়িয়ে সেই কোলাহল কানে এসে আঘাত করল। কিন্তু কলরবটা অপরিচিত নয়, কোনো অজ্ঞাত কারণে ক্ষুধার্ত জনতার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। রায়বাহাদুরের মুখ অপ্রসন্ন হয়ে উঠল। পার্কের সেই ডেস্টিচুটগুলোর জ্বালায় রাতে আর ঘুমানো যায় না। বোধহয় খাবার দাবার কিছু মিলেছে, তাই এই চিৎকার। খেতে না পেলে চিৎকার করবে, খেতে পেলেও তাই। সবুজ পর্দা সরিয়ে একটা ট্রে নিয়ে বেয়ারা ঘরে ঢুকল। চা খাবার। পিতৃদেবের বন্ধুত্বটা রায়বাহাদুর সত্যি সত্যি মনে করে রেখেছেন দেখা যাচ্ছে। এই যাত্রা বোধহয় হয়েই যাবে চাকরিটা। রায়বাহাদুর বললেন, নাও। বিনা বাক্য ব্যয়ে একটা প্লেট কাছে টেনে নিলাম। খিদেও পেয়েছে বিলক্ষণ। বেলা 11টায় মেস থেকে খেয়ে বেরিয়েছি। 5:30 বেজে গেছে এখন। এর মধ্যে 1 কাপ চাও খাইনি, একটা সিগারেট পর্যন্ত নয়। দূরে আবার সেই বুভুক্ষুদের চিৎকার। ডাস্টবিন উল্টে ফেলে দিয়ে যেমন করে সচিৎকারে ঝগড়া করে কুকুরের দল। মনশ্চক্ষে দেখতে পাচ্ছি ওরা গোগ্রাসে গিলছে। খিচুড়ির ডেলা গলায় আটকে চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে ভেতর থেকে, অথচ আরও পাওয়ার জন্যে অবরুদ্ধ সুরে আর্তনাদ করছে। আর আমরা এখানে চা খাচ্ছি কত মার্জিত, কত সংযত আর ভদ্রভাবে। মুখটা সিকি ইঞ্চি ফাঁক করে দাঁতের কোণে যেন কাটছি। উদ্দেশ্যটা যেন খাওয়া নয়, ঘাসের শীষ চিবানোর মতো দাঁতের একটুখানি বিলাসিতা মাত্র। চায়ের কাপে এমনভাবে চুমুক দিচ্ছি যে এতটুকু শব্দ হচ্ছে না। ঠোঁটের আগায় আলকাভাবে চুম্বকের মতো একটু ছোঁয়াচো লাগছে। গপ গপ করে গেলা, হুস হাস করে শব্দ করা, জীবনের সমস্ত এস্থেটিক আনন্দ তাতে বিস্বাদ হয়ে যায়। খাওয়াটা যেমন স্থূল তেমনি গ্রাম্য হয়ে ওঠে। মুখ থেকে চায়ের পেয়ালা নামিয়ে রায়বাহাদুর বলেন,
হ্যাঁ, কি বলছিলাম? এই হারখানা বড় বিচিত্রভাবে সংগ্রহ করেছিলাম এটাকে। ওখানকার সর্দার এখানাকে পড়তো মুকুটে, কারণ যার মাথায় এর হার থাকবে সে হবে যুদ্ধে অজেয়, শত্রুর হাজার অস্ত্রাঘাতও তার কোনো অনিষ্ট করতে পারবে না। ওদের কোনো এক জাদুকর পুরোহিত একে মন্ত্র সিদ্ধ করে দিয়েছিলেন। অনেক কষ্টে আমি এটাকে জোগাড় করি, কিউরিওর অপূর্ব নমুনা হিসেবে। ওয়েল ইয়াং ম্যান, জাদুবিদ্যায় বিশ্বাস করো তুমি? সন্ধ্যা ঘনিয়ে আসছে ঘরের মধ্যে। মনোহর পুকুর পার্ক থেকে অবিচ্ছিন্ন চিৎকার, জাদুবিদ্যায় বিশ্বাস করি বই কি। শস্য শ্যামল লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা হরিবর্মদেব, শশাঙ্ক নরেন্দ্রের তলোয়ার ঝলসিত বাংলা। কার মন্ত্র বলে সেই বাংলা থেকে উঠে এলো এই প্রেতের দল? মাঠ ভরা ফসল কার মন্ত্রে নিশ্চিহ্ন হয়ে মিলিয়ে গেল? একটি কণাও পড়ে রইল না কোনোখানে। জাদুবিদ্যায় বিশ্বাস না করে উপায় কি? বললাম, হ্যাঁ, কত রকম ব্যাপারই তো আছে। বিজ্ঞান দিয়ে তার দেয়ার ইউ আর 2 নম্বরের হারখানা হাতে তুলে রায়বাহাদুর বললেন, আমিও সে কথাই বলছি। স্টিভেনসনের সেসব গল্পগুলো পড়নি? দেখতে দেখতে একটা সাধারণ মানুষ 350 হাত লম্বা হয়ে ওঠে, বড় বড় পা ফেলে পার হয়ে যায় সমুদ্র, আর জলের তলায় নিমজ্জিত সব নাবিকদের কঙ্কালগুলো সেই অতিকায় পায়ের চাপে গুড়িয়ে যায় মর মর করে। তাহিতির আকাশে ঝড়ের কালো মেঘ রক্তের রাঙা হয়ে ওঠে, খ্যাপা বাতাসের সঙ্গে সঙ্গে আগুনের হলকা বয়ে যায়। আকাশ থেকে যে বৃষ্টির ধারা নেমে আসে তা জল নয়, টকটকে তাজা রক্তের ফোঁটা। আর কেমন করে হয় জানো? এই রকম, ঠিক এমনই একখানা হাড়ের গুণে। ভীত শঙ্কিত দৃষ্টিতে আমি সেই হাড়ের দিকে তাকালাম। অন্য সময়ে হলে এসব কথা গঞ্জিকার মহিমা প্রসূত মনে হতো, কিন্তু সমস্ত আবহাওয়াটাই যেন এই বিচিত্র কাহিনীর জন্যে প্রস্তুত হয়ে আছে। ঘরের মধ্যে জ্বলছে জোরালো বিদ্যুতের আলো, গ্ল্যান্ডিফ্লোরা আর রায়বাহাদুরের পাইপ থেকে কড়া তামাকের গন্ধ। হাওয়ায় জানালার নীল পর্দাগুলো প্রশান্ত মহাসাগরের নীল তরঙ্গমালার মতো দোল খাচ্ছে। রায়বাহাদুরকে মনে হলো যেন অপরিচিত দেশের সেই অদ্ভুত কর্মা জাদুকর তার হাতের হাড়ে মুহূর্তে ভেলকি লাগাতে পারে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পুজো করে কুমারী মেয়েকে বলি দেয় ওরা, তারপর তাকে পুড়িয়ে হাড়গুলো যা থাকে তা মাটির তলায় পুঁতে দেয়। 7 বছর পরে মহাসমারোহে সেই হাড় তুলে আনা হয়, ফেলে দেওয়া হয় সমুদ্রে। সে হাড় যে জলের তলা থেকে তুলে আনতে পারে সেই হয় এই জাদুবিদ্যার মালিক। যত প্রেতাত্মা সব তার অনুচর হয় তখন। সে যা খুশি তাই করতে পারে। তাল তাল পাথর তার ক্ষমতায় সোনা হয়ে যায়। তার আদেশে লতাপাতাগুলো অজগর সাপ হয়ে ফনা তুলতে পারে। আমি বসে রইলাম মন্ত্রমুগ্ধের মতো। রায়বাহাদুরের চোখ দুটো জ্বলছে, হাতের হীরাটা জ্বলছে, জ্বলছে বলি দেওয়া সেই কুমারী মেয়ের হারখানা। নীল পর্দাগুলো জ্বলছে, আগুনের মতো জ্বলছে অতি তীব্র শক্তির বৈদ্যুতিক আলোটা। সমস্ত ঘরটা যেন জ্বলন্ত, আর সেই জ্বলন্ত ঘরের মাঝখানে মিলিয়ে যাচ্ছে ম্যাগনোলিয়ার গন্ধ, পাইপের তামাকের গন্ধ, ভেলভেটের বাক্স থেকে উঠে আসা কি একটা ঔষধ গন্ধ। মনে হলো যেন আমার সামনে একটা আগুনের কুণ্ডু জ্বলছে, তার লকলকে আগুনে পড়ে যাচ্ছে এক তাল কাঁচা মাংস, তামাটে ধোঁয়ায় ছড়িয়ে পড়ছে দগ্ধ মেদ আর চুলের অত্যুগ্র দুর্গন্ধ। যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। 4টি ভাত দাও মা, একটুখানি ফ্যান। মোহ ভেঙে গেল মুহূর্তে। তাহিতি দ্বীপে মানুষ পুড়ছে না, পুড়ছে কলকাতায়। বুভুক্ষার লেলিহান শিখায় রাসবিহারী অ্যাভিনিউয়ে বিরাম নেই ট্রাফিকের। ট্রাম চলেছে, মোটর চলছে, চলছে স্বপ্নসম লোকযাত্রা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে ওই চিৎকার এসে ঘা দিচ্ছে কানে। কি অস্বাভাবিক গলার জোর, কি দানবীয় আর্তনাদ! মরবার আগে মানুষের গলার স্বর কি ওইরকম গগনভেদী হয়ে ওঠে? রায়বাহাদুর আবার ভ্রুকুঞ্চিত করলেন বিরক্তিতে। শব্দটা তারও কানে এসেছে, বড় বেশি প্রত্যক্ষ, বড় বেশি বাস্তব।
মানুষের ক্ষুধাটা বড় বেশি নয়, এক মুহূর্ত ভুলে যাওয়ার জো নেই, তলিয়ে যাওয়ার উপায় নেই কোথাও। কোথায় তাহিতি ম্যানিলা, হনুলুলুর জাদু রাজা, আর কোথায়? কিন্তু আমার মনে পড়ে গেল তার দরজায় দুটো করাল দর্শন কুকুর, নতুন গিরির মতো ঝকঝকে পিঙ্গল চোখ মেলে তারা পাহারা দিচ্ছে। কোনো অনাহুত রবাহুতের সাধ্য নেই তাদের সতর্ক পাহারা এড়িয়ে এ রাজ্যে অনধিকার প্রবেশ করে। এই জাদুমন্ত্রের দেশ। বাইরের পৃথিবীতে যত ক্ষুধায় উত্তাল হয়ে উঠুক না কেন, এখানকার ফুলের গন্ধ, রায়বাহাদুরের হাতে জলজলে হীরাখানা অথবা নীল পর্দার গায়ে বিদ্যুতের আলো কোনোখানে তার এতটুকু বৈলক্ষণ দেখা দেবে না। এই হারগুলো আমার বহু যত্নের কালেকশন, অনেক আছে, প্রত্যেকটারই এই রকম সমস্ত গুণ। প্যাসিফিক ঘুরবার সময় এইগুলো সংগ্রহ করাই হবি ছিল আমার। ভাবছি এই নিয়ে বই লিখব একখানা। কেমন যেন অস্বস্তি লাগছে, কেবল মনে হচ্ছে একটা অমানসিক গন্ধ আসছে নাকে, আগুনের গন্ধ, পোড়া মাংসের গন্ধ। পালাতে পারলে যেন বেঁচে যাই। কিন্তু চাকরিটা, রায়বাহাদুরের কল্লবের এক আঁচড়, মাত্র একটি আঁচড়েই সেটা হয়ে যেতে পারে। হার জোগাড় করেছি কিন্তু মন্ত্রগুলো পাইনি। সেগুলো অনধিকারীকে শেখায় না ওরা। যদি পাওয়া যেত, রায়বাহাদুর হাসলেন, যদি পাওয়া যেত তাহলে এতদিনে কত কি অঘটন ঘটিয়ে বসতাম কে জানে। হয়তো সমস্ত পৃথিবীর চেহারায় বদলে যেত মন্ত্র বলে। আর এই যে ছোট্ট দাঁতটা দেখছো, এটা অস্থিরাজ্য থেকে যখন মুক্তি পেলাম রাত তখন 9টার কাছাকাছি। উপসংহারে রায়বাহাদুর বললেন, ইয়াং ম্যান, কেন 50-60 টাকার চাকরির জন্য ঘোরাঘুরি করছো? ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ো, নাম লেখাও অ্যাক্টিভ সার্ভিসে। সামনে পড়ে রয়েছে পৃথিবী, কেরানিগিরি করে কি হবে? ক্লান্ত নিরাশ গলায় বললাম, তা বটে, কিন্তু চাকরিটা পেলে। ওই চাকরি করেই উচ্ছন্ন গেল দেশটা। রায়বাহাদুর উদ্দীপিত হয়ে বললেন, তুমি প্রমথর ছেলে, তোমার বাবা, হোয়াট স্প্লেন্ডিড বয় হি ওয়াজ। বাপের নাম রাখতে হবে তোমাকে। একটা নগণ্য কলম পেশার চাকরির মধ্যে নিজের সমস্ত ফিউচারকে নষ্ট করে দিও না। আই উইশ ইউ অল সাকসেস ইন লাইফ। আচ্ছা, গুড নাইট, নমস্কার। ব্ল্যাক আউটের আলোহীন পথ, উপদেশের বোঝা ঘাড়ে করে ভারী পায়ে চললাম এগিয়ে। টুসুনিতে আজ আর যাওয়া হলো না। ছাত্রের বাবা মহাজন লোক, পাই পয়সা বাজে খরচ করে না। একদিনের মাইনে কেটে নেওয়া বিচিত্র নয়। সামনে ডাস্টবিন, পাশের অবগুণ্ঠিত ল্যাম্পপোস্ট থেকে একটা ছোট আলোকচক্র পড়ছে তার ওপর। 3-4 জন অমানসিক মানুষ তার ভেতর হাত ডুবিয়ে খুঁজছে খাদ্য। একটু দূরেই একটা কঙ্কালসার কুকুরের ছায়ামূর্তি নতুন প্রতিযোগীদের কাছে ভিড়বার ভরসা পাচ্ছে না। কাঠির মতো হাত পা আর বেলুনের মতো পেটওয়ালা একটা ছোট ছেলে দুহাতে কি চুষছে প্রাণপণে। হার, হ্যাঁ হারই তো। আমি থমকে থেমে দাঁড়ালাম। কোথায় একটা সাদৃশ্য বোধ সেই বলি দেওয়া কুমারী মেয়ের হারখানার মতোই দেখতে, যার গুণে তাহিতির আকাশে রুধিরাক্ত মেঘ ভেসে ওঠে, ঝড়ের সঙ্গে সঙ্গে আগুনের ঝাপটা বয়ে যায়, ঝড় ঝড় করে ঝরে তাজা রক্তের বৃষ্টি। কলকাতার আকাশেও কি মেঘ করেছে? ভালো করে তারাগুলোকে দেখতে পাচ্ছি না। ওই কালো আকাশের রং আগুনের মতো লাল হয়ে উঠবে কবে? এই ম্যাগনোলিয়ার গন্ধজড়িত মিঠে হাওয়ায় ঝড়ো আগুনের ঝলক কবে লকলক করে বয়ে যাবে? হার ওরা পেয়েছে, কেবল মন্ত্র পাওয়াটাই বাকি।